সুপ্রিয় শিক্ষার্থী, জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীন হিসাব বিজ্ঞান সম্মান বিষয়ের চতুর্থ বর্ষের আজকের এই অনলাইন ক্লাসে তোমাদেরকে আমি স্বাগত ও শুভেচ্ছা জানাচ্ছি। আমরা কথা বলছি ওয়ার্কিং ক্যাপিটাল ম্যানেজমেন্ট অ্যান্ড ফিনান্সিয়াল স্টেটমেন্ট অ্যানালাইসিস এই কোর্সের ব্রেক ইভেন পয়েন্ট অ্যানালাইসিস অ্যান্ড রেশিও অ্যানালাইসিস বিষয়টি নিয়ে। প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা আমার সাথে পরবর্তী সময়ের জন্য থাকবে। আমি তোমাদের সাথে আছি প্রফেসর শেখ জিয়াউল ইসলাম, FCMA, ডিপার্টমেন্টাল হেড, আজম খান কমার্স কলেজ, খুলনা। প্রিয় শিক্ষার্থী, আমাদের আজকের যে লেকচারটা আমরা দুটি বিষয়ে ভাগ করেছি, ব্রেক ইভেন পয়েন্ট অ্যানালিসিস এবং রেশিও অ্যানালাইসিস। তো আমরা প্রথমে ব্রেক ইভেন পয়েন্ট অ্যানালাইসিস নিয়ে গল্প করব, পরবর্তীতে আমরা রেশিও নিয়ে কথা বলবো। ব্রেক ইভেন অ্যানালাইসিসে আমরা যে বিষয়গুলো একটু খেয়াল করব, আমরা কাকে বলছি ব্রেক ইভেন পয়েন্ট, ব্রেক ইভেন পয়েন্টের অ্যানালাইসিস কাকে বলবো, এর কিছু অ্যাজাম্পশন বা অনুমান থাকে, লিমিটেশনস, ইম্পর্টেন্স, ক্যালকুলেশন অফ বিইপি, অর্থাৎ আমরা ম্যাথমেটিক্যালি একটা প্র্যাকটিস করব, একটা প্রবলেম, হাউ টু ক্যালকুলেট বিইপি। এবং সেক্ষেত্রে আমরা শুরু করছি বিইপি আমরা কাকে বলি। তোমরা জানো, একটা কোম্পানি বা একটা উৎপাদনশীল প্রতিষ্ঠান যখন সে প্রোডাকশনে যায়, এই প্রোডাকশন বিক্রি করে নিঃসন্দেহে লাভ করতে চায়। তো ব্রেক ইভেন পয়েন্ট বলা হচ্ছে, ব্রেক ইভেন পয়েন্ট ইজ দ্যাট লেভেল অফ কোয়ান্টিটি হোয়ার প্রফিট ইকুয়াল টু জিরো, অলসো লস ইকুয়াল টু জিরো, দ্যাট ইজ দেয়ার ইজ নো প্রফিট অর লস। তাহলে একদম আসল কথা হলো, যে পরিমাণ পণ্য বিক্রি করলে কোনো প্রতিষ্ঠানের আয় এবং ব্যয় পরস্পর সমান থাকে, অর্থাৎ সেই লেভেলে সে কোনো রকম কোনো রিটার্ন বা লাভ পায় না, আবার ক্ষতিগ্রস্ত হয় না। এবং আমরা দেখতে পাচ্ছি, আমরা এই ছবিতে তোমরা দেখো, আমরা একটা কাঠামো দেখানোর চেষ্টা করেছি। সেটা হলো, এই রেখাটা হলো আমাদের সেলস রেখা এবং এই রেখাটা হলো আমাদের টোটাল কস্ট রেখা। এই দুটো রেখার একটা ছেদ বিন্দু বা আমরা যেটা বলি পয়েন্ট অফ ইন্টারসেকশন, এই পয়েন্ট অফ ইন্টারসেকশন অর্থাৎ এই পয়েন্টে কোম্পানির আয় এবং ব্যয় পরস্পর সমান থাকে, আমরা এই বিন্দুকে বলি হলো ব্রেক ইভেন পয়েন্ট। তাহলে কি দাঁড়ালো কথাটা, যে ব্রেক ইভেন পয়েন্ট হলো সেই পরিমাণ বিক্রয়, যে পরিমাণ পণ্য বিক্রি করলে আমার ওই প্রতিষ্ঠানের কোনো রকম লাভ বা লোকসান হবে না। প্রিয় শিক্ষার্থী, এবার আসো আমরা অ্যানালিসিস বলতে কি বুঝি। আমরা সাধারণত জানি যে কোনো ঘটনার যে যাচাই বাছাই, এই প্রক্রিয়াটা কিভাবে কাজ করে, এটা দিয়ে কিভাবে আমরা উপকৃত হব, এই ধরনের বিশ্লেষণ বা যাচাই বাছাই যখন করি, তখন আমরা একে বলি ব্রেক ইভেন অ্যানালাইসিস। অর্থাৎ ব্রেক ইভেন অ্যানালাইসিস আমরা এর মাধ্যমে ওই কোম্পানি বা ওই প্রতিষ্ঠানের আমরা কোনো প্রোডাক্ট বা সেবাটা লাভজনক হবে কিনা, অথবা আমাদের কি পরিমাণ পণ্য বিক্রি করলে অন্তত পক্ষে আমাদের কস্টটা কাভার করে। কস্ট কাভার করা মানেই হলো যে আমার আয় ইকুয়াল টু ব্যয়, দ্যাট ইজ রেভিনিউ ইকুয়াল টু কস্ট। এই ক্ষেত্রে আমরা যে কাজটা করি সেটা যে আমরা আয় এবং ব্যয়ের বিশ্লেষণ করি, এবং পুরো প্রক্রিয়ার এই বিশ্লেষণকে আমরা বলে থাকি ব্রেক ইভেন অ্যানালাইসিস। তো ব্রেক ইভেন অ্যানালাইসিস করতে গেলে আমরা কিছু অনুমান করি। এখানে কি অনুমান করি? আমরা জানি যে টোটাল কস্ট কে আমরা সাধারণত দুই ভাগে ভাগ করি। এক্ষেত্রে আমাদের, আবারও বলছি, টোটাল কস্টটাকে আমরা দুই ভাগে ভাগ করছি, যে অল দ্য কস্ট ক্যান বি সেগ্রিগেটেড ইনটু টু, ভ্যারিয়েবল অ্যান্ড ফিক্সড কস্ট। অর্থাৎ আমরা এই কস্টগুলোকে দুটো ভাগে ভাগ করি, একটা হচ্ছে ভ্যারিয়েবল কস্ট আর একটা ফিক্সড কস্ট। তোমরা জানো যে ভ্যারিয়েবল কস্ট হলো যে ব্যয়গুলো একক প্রতি একই থাকে, এবং যে ব্যয়গুলো
মোট অবস্থায় একই থাকে। আবারও বলি ব্যাপারটা, ধরো তুমি যে বাড়ি ভাড়া দিচ্ছ, যে বাড়িতে আমরা থাকি, এই বাড়ি ভাড়া কিন্তু কখনোই ওই বাড়িতে 2 জন 4 জন নাকি 5 জন থাকে এরপরে ডিপেন্ড করে না। এইটাকে আমরা বলি ফিক্সড কস্ট। আর যে খরচগুলো একক প্রতি বিবেচ্য বিষয় হয়, যেমন তোমার খাবারের খরচ, এই খাবারের খরচটা দেখা যাবে যে জন প্রতি হেরফের হয়। তাহলে ভেরিয়েবল কস্ট মূলত আমরা সেটা বুঝবো যে কস্টগুলো আমাদের একক প্রতি অর্থাৎ পার ইউনিট একই থাকবে, আর যখন প্রোডাকশন বাড়বে আমাদের খরচ বাড়বে। আর ফিক্সড কস্টের বৈশিষ্ট্য হলো ইট রিমেইনস কনস্ট্যান্ট এট এভরি লেভেল অফ অ্যাক্টিভিটি। অর্থাৎ আমরা যে লেভেলে উৎপাদন করি না কেন, এই ফিক্সড কস্ট কিন্তু সব লেভেলেই একই থাকে। এবং আমাদের এখানকার যে অ্যাজাম্পশন হবে সেটা হলো যে আমরা কস্টটাকে 2 ভাগে ভাগ করি। এরপরে যেটা বলা হয় সেটা হলো এখানে ধরে নেওয়া হবে সেলিং প্রাইস বরাবরই একই থাকবে, আমরা প্রোডাকশন পরিবর্তন করি যাই করি না কেন। অবশ্যই এর কিছু আমরা যাকে বলি এই অ্যাজাম্পশনের কিছু বিশ্লেষণ আছে, যেটা সঠিক বা এটা ভাববার বিষয় যে অ্যাজাম্পশনগুলো ঠিক কিনা। এই ক্ষেত্রে আমাদের এই পর্যালোচনা আমরা পরে আসছি, অর্থাৎ যেটাকে আমরা লিমিটেশন বলি, যে আমরা বলছি যে সেলিং প্রাইস রিমেইনস কনস্ট্যান্ট irrespective of changes in sales or production। অর্থাৎ সেলিং প্রাইস আমরা ধরে নেই একক প্রতি বরাবর একই থাকবে। আমি 10টা বিক্রি করলেও যে সেলিং প্রাইস থাকবে, এবং আমি যদি 15টা বা 20টাও বিক্রি করি সেলিং প্রাইস একই থাকবে, যেটা আমরা পরবর্তীতে এটা সমালোচনা একটু দেখতে পাবো। এরপরে আমরা দেখছি কস্ট অ্যান্ড রেভিনিউ ডিপেন্ডস অনলি অন ভলিউম বাট নট এনি আদার ফ্যাক্টরস। অর্থাৎ আমাদের এই ব্রেক ইভেন অ্যানালাইসিসে আমরা ধরে নেই যে আমাদের এই কটা আইটেম, অর্থাৎ ব্রেক ইভেন পয়েন্ট অ্যানালাইসিস করতে যে আইটেমগুলো লাগে অন্য কোনো ফ্যাক্টর এর মধ্যে বিবেচনায় আসবে না। যেমন আমরা একটু আগে বলেছি আমরা কস্ট, সেলিং প্রাইস এবং আর একটা আইটেম এখানে বিবেচনা করা হয় ভলিউম, অর্থাৎ কি পরিমাণ পণ্যের কেনা বেচা হবে। অর্থাৎ কস্ট, ভলিউম এবং রেভিনিউ, এই 3টা আইটেম বাদে আমরা অন্য কোনো ফ্যাক্টরকে এখানে বিবেচনায় আনি না। এরপরে আমরা ভাবি যে আমাদের অন্য বাইরের কোনো ফ্যাক্টরকে বা ফ্যাক্টর আমাদের বিক্রয়ের উপরে প্রভাব ফেলবে না। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, অ্যাজাম্পশনটা যদি আবার এক নজরে আমরা পড়ে নেই, অ্যাজাম্পশন হলো যে আমরা কস্টটাকে 2 ভাগে ভাগ করব। ওয়ান ইজ ভ্যারিয়েবল কস্ট, অ্যানাদার ফিক্সড কস্ট। ভ্যারিয়েবল কস্টের বৈশিষ্ট্য হলো যে খরচগুলো আমার একক প্রতি একই থাকবে, টোটালে আলাদা হবে। আর ফিক্সড কস্ট টোটালেই একই থাকবে, একক প্রতি আলাদা হবে যদি কখনো আমরা হিসাব করি। সেলিং প্রাইস বরাবরই একই রকম থাকবে, আমি বিক্রি পরিমাণ বাড়ালেও যা হবে, কমালেও তা হবে। এবং আমাদের এই অ্যাজাম্পশনে আমরা 3টা ফ্যাক্টরকে শুধু বিবেচনা করি, কস্ট, রেভিনিউ অ্যান্ড ভলিউম, এবং আমরা ধরে নেব যে আমাদের অন্য কোনো ফ্যাক্টর সেলকে প্রভাবিত করবে না। প্রিয় শিক্ষার্থী, আমরা একটু আগে অ্যাজাম্পশন বা অনুমান বলেছিলাম, এবং এখন যদি এর সমালোচনা বা কিছু লিমিটেশন দেখতে চাই তাহলে চলে আসি। আমরা প্রথমেই বলছি যে আমাদের এই তথ্যগুলো নিশ্চয়ই যদি কোনোভাবে আমাদের তথ্য সংগ্রহে সমস্যা থাকে, যেহেতু আমরা তথ্যের উপরে ডিপেন্ড করি, ফলে এই তথ্য যদি তথ্যের সঠিকতা না থাকে তাহলে আমরা আমাদের সিদ্ধান্তটাকেও সঠিকভাবে নিতে পারবো না। আরেকটা জিনিস মাথায় রাখতে হবে যে আমাদের এই ফোরকাস্টিংটা ভবিষ্যতের জন্য, তো আমরা জানি ভবিষ্যৎটা অবশ্যই অনিশ্চিত, যে কারণে এইটা অনেক সময় ফোরকাস্টিং করাটা জটিল হয়ে যায়। এরপরে আমরা যেটা বলেছি যে ভেরিয়েবল কস্ট, সেলস এবং আমাদের যে ভলিউমের মধ্যে একটা সম্পর্ক বিরাজ করে, সরল রৈখিক, বাস্তবতা ভিন্ন। আমরা একটু আগে বলেছি, আমার একটু আগের স্লাইডের আলোচনায়, যে ভেরিয়েবল কস্ট একক প্রতি একই থাকে, কিন্তু বাস্তবতা হলো যখন কোনো কোম্পানি বেশি পরিমাণ প্রোডাকশন তৈরির জন্য বেশি পরিমাণ কাঁচামাল ক্রয় করে, সেক্ষেত্রে এই কাঁচামালের দাম কিন্তু বরাবর একই থাকে না। আবার বিক্রয়ের ক্ষেত্রে তুমি চিন্তা করো, যখন আমরা পরিমাণে বেশি বিক্রি করব, আমাদের একক প্রতি মূল্য, বিক্রয় মূল্য কিন্তু একই থাকে না, হেরফের হয়ে যায়। যে কারণে আমরা বলি যে আমাদের এই অনুমানে কিছু সীমাবদ্ধতা রয়ে যায়। এরপরে আমরা বলেছি যে আমাদের সেলস ইনকাম ডাজ নট নেসেসারিলি রাইজ ইন এ কনস্ট্যান্ট রিলেশন টু সেলস ভলিউম। এটাই বলার চেষ্টা করেছি যে আমাদের যে উৎপাদন বা বিক্রয় বাড়ার সাথে সাথে বিক্রয়ের যে পরিমাণ অর্থাৎ রেভিনিউ বা সেলস একই হারে হবে না, এটাই বাস্তবতা। কারণ পরিমাণে যখন বেশি বিক্রয় করা হয় সেক্ষেত্রে আমার একক প্রতি বিক্রয় মূল্য কমে যায়। এবং আরেকটা জিনিস হচ্ছে যেটা বলছি, বাইরের কোনো
ফ্যাক্টর আমরা বিবেচনা করি না, কিন্তু অবশ্যই বাইরের অনেকগুলো ফ্যাক্টর আমার এর মধ্যে প্রভাব ফেলতে পারে। প্রিয় শিক্ষার্থী, আমরা এতক্ষণের আলোচনা অন্তত এটি বুঝলাম যে আমাদের কেন আমরা এই ব্রেক ইভেন পয়েন্ট অ্যানালাইসিস করব। এর একটাই ভিউ, সেটা হলো কোম্পানির সিদ্ধান্ত নেওয়ার জন্যই ব্রেক ইভেন পয়েন্ট অ্যানালাইসিস করতে হয়। টপ ম্যানেজমেন্টকে অনেক আর্থিক সিদ্ধান্ত নিতে হয়, এই আর্থিক সিদ্ধান্তগুলো নেওয়ার জন্যই আমার ব্রেক ইভেন পয়েন্ট অ্যানালাইসিস করতে হয়। এবং এক্ষেত্রে আমরা আমাদের সেলসের ফিগার পেতে পারি, দীর্ঘমেয়াদী কস্ট কেমন হবে এগুলো জানতে পারি। আমরা একটু সময়ের স্বল্পতা, যে কারণে আমরা একটু ব্যস্ত যাচ্ছি, তোমরা আশা করি আমার সঙ্গেই থাকবে। যেহেতু এই চ্যাপ্টারটি যে আলোচনা আজকে রেখেছি একটু বড় হতে পারে, আমরা একটু এই জন্য ব্যস্ত আগাচ্ছি। প্রিয় শিক্ষার্থী, নাও ক্যালকুলেশন অফ বিইপি, অর্থাৎ ম্যাথমেটিক্যালি আমাদের এই বিইপিটাকে বের করে দেখাতে হবে। সেটা আমরা তিনটা পদ্ধতির কথা বলেছি, যে আমরা বিইপিটাকে 3 নিয়মে বের করি। 3 নিয়মের মধ্যে প্রথমটা হলো গ্রাফিক মেথড, অর্থাৎ ছবি বা গ্রাফ দিয়ে বের করব। ইকুয়েশন বা সমীকরণ দিয়ে বের করব। নাম্বার 3 সিএম মেথড, কন্ট্রিবিউশন মার্জিন। এটাগুলো আমরা পরে ধারাবাহিকভাবে প্রত্যেকটা বিষয় করে আলোচনা রাখছি। প্রথমে আসো গ্রাফিক মেথড। তোমরা একটা ছবি দেখতে পাচ্ছ। গ্রাফিক মেথডের কনসেপ্টটা হলো যে আমরা আমাদের যে গ্রাফ পেপার বলি বা আমাদের ছবিতে আমরা দুইটা অক্ষ বিবেচনা করি, একটা হলো ওএক্স অক্ষ আর একটা হলো ওয়াই অক্ষ। আমরা এক্স অক্ষে বা আনুভূমিক অক্ষে আমরা যেটা দেখাই সেটা হলো আমরা এই অক্ষে দেখাবো হলো আমাদের ইউনিটটা দেখাবো এই অক্ষে, আর আমরা এই অক্ষে দেখাবো আমাদের বিক্রয়ের পরিমাণ। এবং সেলস রেখা এবং কস্ট রেখা যে বিন্দুতে সেট করবে সেই বিন্দুটাকে আমরা বলবো ব্রেক ইভেন পয়েন্ট। অর্থাৎ আমরা এখানে যেটা করতে চাই সেটা হলো রেভিনিউ এবং কস্ট দুটো আইটেমকেই বিভিন্ন লেভেল বা অ্যাক্টিভিটিতে গ্রাফ পেপারে পয়েন্ট আউট করব, এবং এই পয়েন্টগুলোকে কানেক্ট করলে আমরা পাবো রেভিনিউ লাইন এবং কস্ট লাইন। এই রেভিনিউ লাইন এবং কস্ট লাইনের যে ইন্টারসেকশন পয়েন্টটা হবে, আমরা এই পয়েন্টটাকে বলবো ব্রেক ইভেন পয়েন্ট। এবং এটা আমরা বলি একটা লিনিয়ার বা সরলরৈখিক সম্পর্ক। আমরা দেখতে পাচ্ছি যে আমাদের ছবিটা কিন্তু বা রেখাটা সরল রেখায় আছে। তাহলে আমরা এভাবে বলতে পারি, যখন আমরা বিভিন্ন লেভেলের আয় এবং ব্যয়ের পরিমাণ প্রদর্শন করে কোনো গ্রাফ পেপারে দেখিয়ে যখন আয় এবং ব্যয় রেখার ছেদবিন্দুর মাধ্যমে ব্রেক ইভেন পয়েন্ট বের করি, সেটাই হচ্ছে আমার গ্রাফিক্যাল মেথড। এবং আমরা আবারও বলছি, সময়ের স্বল্পতার কারণে আমরা এইটার পরে কোনো প্র্যাকটিক্যাল প্রবলেম বা প্র্যাকটিস প্রবলেম রাখিনি। তোমরা তোমাদের টেক্সট থেকে এটা দেখে নিও। তবে এই যে আইটেমগুলো, এটা আমরা পরে আলোচনায় আসছি, যে টোটাল কস্ট, ভ্যারিয়েবল কস্ট, ফিক্সড কস্ট। ওকে প্রিয় শিক্ষার্থী, নাও ইকুয়েশন মেথড। ইকুয়েশন মেথড অর্থাৎ সমীকরণ পদ্ধতি। আমরা স্লাইডের নিচের দিকে একটা সমীকরণ দেখতে পাচ্ছি, খেয়াল করো। আমরা বলছি সেলস ইকুয়েশন অলওয়েজ সেলস ইকুয়াল টু ভ্যারিয়েবল কস্ট প্লাস ফিক্সড কস্ট প্লাস প্রফিট। খুব খেয়াল করো, মাস পদে দেখতে পাচ্ছি সেলস ইকুয়াল টু ভ্যারিয়েবল এক্সপেন্স প্লাস ফিক্সড এক্সপেন্স প্লাস প্রফিট। অর্থাৎ টোটাল সেলস এর মধ্যে মূলত তিনটা জিনিস থাকবে। একটা হলো ভ্যারিয়েবল এক্সপেন্স, সেকেন্ড ওয়ান ফিক্সড এক্সপেন্স এবং থার্ড ওয়ান প্রফিট। আমরা ব্রেক ইভেন পয়েন্টের ডেফিনেশন বা সংজ্ঞাতে ব্যবহার করছি যে বিন্দুতে বা যে পরিমাণ পণ্য বিক্রি করলে আমরা প্রফিটের মান শূন্য, প্রফিট হবে না বা লস হবে না, তার ম্যাথমেটিক্যাল বা নিউমারিক্যাল ভ্যালুটা হবে শূন্য। তাই যদি হয় তাহলে আমার এই সেলস ইকুয়েশনটার ফর্মটা নিঃসন্দেহে এরকম হবে, দেখো। অর্থাৎ সেলস ইকুয়াল টু ভেরিয়েবল এক্সপেন্স প্লাস ফিক্সড কস্ট। অর্থাৎ যখন আমরা ইকুয়েশন মেথডে আমরা যদি ব্রেক ইভেন পয়েন্ট বের করতে চাই, আমরা তখন এই যে লাল যে আমাদের নির্দেশ করা এই সূত্রটা ব্যবহার করব। এবং এখানে আমরা কিভাবে দেখিয়েছি যে সেল, যেহেতু আমরা একটু আগে আলোচনায় বলেছিলাম আমরা একক প্রতি সেলকে বিবেচনায় রাখি, তাহলে একক প্রতি সেলের সাথে কোয়ান্টিটি গুণ করলে আমি পাবো মোট সেল। একইভাবে ভিসি পার ইউনিটে দেওয়া থাকবে, সেক্ষেত্রে কিউ দিয়ে গুণ করলে মোট ভিসি পাবো, এবং ফিক্সড কস্ট টোটালে দেওয়া থাকে। তাহলে আমরা দাঁড়ালো যে সেল ইন্টু কোয়ান্টিটি ইকুয়াল টু ভিসি ইন্টু কোয়ান্টিটি প্লাস ফিক্সড কস্ট।
লেট অ্যান এক্সাম্পল সে আমাদের এস ধরো 20 টাকা, ভিসি ধরো আছে 10 টাকা এবং এফসি আছে 60,000 টাকা। তাহলে আমি যদি এখানে এস এর মান 20, ভিসির মান যদি 10 এবং এফসি 60,000 বসাই, এই মানগুলো বসিয়ে এখান থেকে ছোটবেলার মতো সমাধান বা কিউর মানটা বের করলে ওই কিউটাই হবে আমাদের জন্য ব্রেক ইভেন পয়েন্ট। প্রিয় শিক্ষার্থী, আমরা সবচেয়ে বেশি ব্যবহার করি যে মেথড সেটি হলো সিএম মেথড বা কন্ট্রিবিউশন মার্জিন মেথড। তোমরা জানো যে সিএম বলতে বোঝায় সেল এবং ভেরিয়েবল কস্টের পার্থক্যকে আমরা সিএম বলে থাকি। আবারও বলি, সেল এবং ভিসির যে পার্থক্য সেইটাকে আমরা সিএম বলি। সিএম মেথডে মূলত হলো এই কন্ট্রিবিউশন মার্জিনকেই ব্যবহার করা হয় এবং এই ক্ষেত্রে যে সূত্রটি ব্যবহার করা হয় এটা আমরা আসলে একটু ব্যাকে যদি যাই, এই ইকুয়েশন ফর্মটাকে যদি ডেভেলপ করা যায়, ইকুয়েশন ফর্মটা ডেভেলপ করলে তুমি দেখতে পাবে যে ভিসিটা পাশে বিয়োগ হয়ে আসছে এবং কিউ এখান থেকে যদি কমন নেওয়া যায় সেক্ষেত্রে থাকে এস মাইনাস ভিসি এবং পরবর্তীতে কিউর মান এস মাইনাস ভিসি আমার ডানে এসে এফসি নিচে ভাগ হয়ে যায় এবং ঠিক এইটাকেই আমরা ব্রেক ইভেন পয়েন্টের সিএম মেথড ফর্মুলা বলে ব্যবহার করি। এবং তুমি একটু খেয়াল করো যে ব্রেক ইভেন পয়েন্ট ইকুয়াল আমরা লিখেছি ফিক্সড কস্ট ডিভাইডেড বাই সেলস মাইনাস ভিসি পার ইউনিট। সেলস মাইনাস ভিসির অন্য নাম হলো সিএম পার ইউনিট। তাহলে আমাদের সূত্র দাঁড়াচ্ছে ব্রেক ইভেন পয়েন্ট ইকুয়াল টু ফিক্সড কস্ট বাই কন্ট্রিবিউশন মার্জিন পার ইউনিট। তাহলে তুমি মাথায় রাখবা যে আসলে ইকুয়েশন মেথড এবং আমাদের সিএম মেথড এটা নতুন কেউ না, দুটোই মূলত একই অঙ্ক বা আমাদের প্রবলেম যেভাবে সামনে আসবে তথ্য অনুযায়ী আমি সেইভাবেই ফর্মুলাটা ব্যবহার করব। প্রিয় শিক্ষার্থী, আমরা এই সিএম মেথড দিয়েই একটা প্র্যাকটিস প্রবলেম রেখেছি। এ কারণে রেখেছি, আমরা ইতিপূর্বে খেয়াল করেছি যে বিভিন্ন পরীক্ষাতে আমাদের এই ধরনের সমস্যা বা এই ধরনের ম্যাথমেটিক্যাল প্রবলেম আমাদের সামনে আসে। একটু আমরা বরাবর মতো আমি বলে থাকি, সেটা হলো যখন আমরা প্র্যাকটিস প্রবলেমে যাব তুমি তোমার পাশে খাতা এবং কলম ক্যালকুলেটর নিয়ে বসে যাও এবং আমরা যেভাবে আলোচনা করব সেই আলোচনার সাথে সাথে তুমি ঠিক ক্লাসে যেভাবে আমাদেরকে অ্যাটেন্ড করো এখানেও তোমরা সেভাবেই কাজ করো। অঙ্কটা পড়ি একটু সবাই মিলে। BD Agro Limited has the total capacity of production is 15,000 units. বিডি অ্যাগ্রো লিমিটেডের তাদের মোট ক্যাপাসিটি আছে 15,000, ফুল ক্যাপাসিটি 15,000। তার মানে এক্সিস্টিং ফ্যাসিলিটি যা আছে এটা দিয়ে সে সর্বোচ্চ 15,000 ইউনিট তৈরি করতে পারে। টোটাল ফিক্সড কস্ট ইজ টাকা 80,000। ওই প্রতিষ্ঠানের মোট ফিক্সড কস্ট হলো 80,000 টাকা। তুমি ধরে নাও এই অঙ্কটা 1 বছরের জন্য, অর্থাৎ 1 বছরের ফিক্সড কস্ট হলে 80,000। সেলস পার ইউনিট ইজ টাকা 40 অ্যান্ড ভিসি পার ইউনিট টাকা 20। এবং ওই প্রতিষ্ঠান যা করে সেটা হলো তার একটা প্রোডাক্ট বিক্রি করে 40 টাকা এবং প্রত্যেক প্রোডাক্টের পেছনে তার ভেরিয়েবল কস্ট আছে 20 টাকা। আওয়ার রিকোয়ারমেন্ট, ক্যালকুলেট বিইপি ইন ইউনিট অ্যান্ড টাকা, অর্থাৎ বিইপি ফিগারটাকে আমাকে সংখ্যা এবং টাকায় প্রকাশ করতে হবে। প্রফিট অ্যাট টোটাল সেলস লেভেল, অর্থাৎ যদি আমরা টোটাল 15,000ই যদি বিক্রি করতে পারি তাহলে আমাদের মোট কত প্রফিট হবে। মার্জিন অফ সেফটি বিষয়টা আমরা একটু পরে আলোচনা করছি আবার। অ্যান্ড রেশিও হোয়ার সেলস টাকা 2 লাখ অ্যান্ড ফাইনালি সিএম রেশিও। তাহলে প্রিয় শিক্ষার্থী তোমরা অঙ্কটাকে একটু মাথার মধ্যে নিয়ে নাও। তাহলে আমাদের এখানে তথ্য মূলত 4টে, যে আমরা মোট প্রোডাকশন 15,000, যদি ফুল ক্যাপাসিটি থাকে ফিক্সড কস্ট 80,000 বা 80,000 টাকা, ভেরিয়েবল কস্ট 40 টাকা এবং সেলস 40 টাকা, ভেরিয়েবল কস্ট 20 টাকা। চলে আসো আমাদের সমস্যা দেখি, সমাধানে আসে। তো প্রথমে আমরা বের করে নিয়েছি যে আমরা লিখেছি এখানে সিএম পার ইউনিট। আমরা একটু আগে আলোচনায় বলেছিলাম সিএম নরমাল ইজ দ্য ডিফারেন্স বিটুইন সেলস অ্যান্ড ভিসি। তাহলে আমাদের সেল আছে 40 টাকা, ভিসি আছে 20 টাকা, দুটোর ডিফারেন্স তাহলে 20 টাকা। এবার বিপি যদি আমরা কন্ট্রিবিউশন ফর্মুলা বা সিএম ফর্মুলাটা ব্যবহার করি, আমাদের ফর্মুলা ছিল ফিক্সড কস্ট ডিভাইডেড বাই সিএম পার ইউনিট। তাহলে ফিক্সড কস্টের বাই পুটিং ভ্যালুজ উই গেট 80,000 ডিভাইডেড বাই 20।
রেজাল্ট উইল বি 4000 ইউনিট। তার মানে আমরা বলতে পারি এই 4000 ইউনিট তৈরি করলে ওই প্রতিষ্ঠানের আয় এবং ব্যয় পরস্পর সমান হবে। তাহলে 4000 যদি ইউনিটে হয়, যদি আমি এটা টাকায় বের করতে চাই, একদম ছোটবেলার মতো চিন্তা করো যে 1 ইউনিটের বিক্রয় মূল্য 40 টাকা, তাহলে 4000 এর বিক্রয় মূল্য কত হবে? এই জন্য আমরা লিখেছি ইন টাকা 4000 ইন্টু 40, 1,60,000 টাকা। এবং এটার জন্য আলাদা কোনো সূত্রেরও প্রয়োজন নাই। অনেকে বা আমরা বলে থাকি বিপি ইউনিট ইন্টু এস, গুণ করে লিখেও দেখায় আবার গুণ করি। আর তুমি যদি এমনি বুঝতে পারো যে ব্যাপারটা এরকম যে 4000 ইউনিট আমি তৈরি করে বিক্রি করলে আমার লাভ লোকসান কিছুই হবে না, এবং যেহেতু বিক্রি মূল্য 40 টাকা আমি গুণ করলে পাবো 1,60,000 টাকা। তাহলে তুমি কিন্তু বুঝে ফেলছো যে ওই প্রতিষ্ঠানের বিপি হবে 4000 ইউনিটে আর 1,60,000 হবে টাকা। এবার আসো প্রফিট আমরা কি করে বের করি। তো আমরা একটু পেছনে যাই, অর্থাৎ আগের স্লাইডে যদি চলে যাই, একটু খেয়াল করো। এখানে আমরা দেখিয়েছি প্রফিটস ইকুয়াল টু সেলস মাইনাস ভ্যারিয়েবল এক্সপেন্স মাইনাস ফিক্সড কস্ট। এটা আর কিছুই না, আমাদের সেলস যে ইকুয়েশনটা আমরা লিখেছি এইটাকে একটু রিঅ্যারেঞ্জ করা হয়েছে। অর্থাৎ প্রফিট যদি বের করতে চাই, আমরা জানি এই দুটো আইটেম এই সেলস এর কাছে গিয়ে বিয়োগ হবে, তো আমরা তাই লিখে নিয়েছি profit equal to sales minus variable expense minus fixed expense. Now we are going to our main slide here. Profit equal to sale minus VC minus FC. মাথায় রাখতে হবে এই ভিসি এফসি কিন্তু মোট ফিগারে থাকবে, সেলটাও মোট ফিগারে থাকবে। যে কারণে দেখো আমরা লিখেছি সেল 15,000 ইউনিট বলা ছিল যে আমরা টোটাল সেলে যাব এবং প্রত্যেকটা বিক্রি হবে 40 টাকা, তাহলে মোট বিক্রি হবে 15,000 গুণ 40 বিয়োগ ভিসি, তাহলে কত হবে 15,000 গুণ 20, আমার ফিক্সড কস্ট আছে 80,000 টাকা। এইটা তুমি যদি ক্যালকুলেটর ব্যবহার করো দেখবা এই যোগ বিয়োগের ফলাফলটা হবে 2,20,000 টাকা। নিশ্চয়ই বুঝতে পেরেছো। এইটা আমরা করেছি হরাইজন্টাল বা পাশাপাশি, তুমি এটাকে ভার্টিক্যাল ওয়েতে করতে পারো। অর্থাৎ সেক্ষেত্রে তুমি সেলসটা উপরে রাখবা, তারপরে এখান থেকে বাদ দিবা ভেরিয়েবল কস্ট, বাদ দিয়ে থাকবে যে ফিগারটা থাকবে কন্ট্রিবিউশন মার্জিন, সেখান থেকে আবার ফিক্সড কস্ট বাদ দিলে আমরা পেয়ে যাব প্রফিট। অর্থাৎ এইটাকে আমরা বলি হলো যে আমাদের যে ইনকাম স্টেটমেন্ট যদি আমরা ওইভাবে করি আমাদের কিন্তু হবে। আর তুমি যদি এইভাবেও করো, অর্থাৎ এটা হবে আমাদের হরাইজন্টাল, আর এইভাবে করলে হবে ভার্টিক্যাল। ওকে প্রিয় শিক্ষার্থী, তাহলে আমরা এবার চলে আসি আমাদের পরের যে আলোচনা, মার্জিন অফ সেফটি। মার্জিন অফ সেফটি ব্যাপারটা এইভাবে ভাবা হয়, কোম্পানি সবসময় ব্রেক ইভেন পয়েন্টের উপরে বেচতে চায়। যদি ব্রেক ইভেন পয়েন্টের নিচে সে থাকে তাহলে নিশ্চয়ই লস হবে, কারণ আমরা একদম সংজ্ঞাগতভাবে বলেছি ব্রেক ইভেন পয়েন্টে লাভ লস কিছু হবে না, এবং বাস্তবতায় যখনই ব্রেক ইভেন পয়েন্টের উপরে বিক্রি হয় কোম্পানি নিরাপদ থাকে। ব্রেক ইভেন পয়েন্টের উপরে যতটুক বেশি বিক্রি হবে আমরা সেই ফিগারটাকে বলি মার্জিন অফ সেফটি। That is, margin of safety is the excess sales over break-even point. অর্থাৎ break-even পয়েন্টের অতিরিক্ত যে বিক্রয় আমার হাতে থাকে আমরা সেটাকে বলি মার্জিন অফ সেফটি। যে কারণে আমরা ফর্মুলা ব্যবহার করেছি, দেখো একটু খেয়াল করো প্রিয় শিক্ষার্থী, অ্যাকচুয়াল সেল মাইনাস বিপি ইকুয়াল টু অ্যাকচুয়াল সেল আমাদের ছিল 2 লাখ, আমার কোশ্চেনে দেওয়া আছে দেখো এখানে অ্যাকচুয়াল সেল আমরা বলেছি যদি 2 লাখ হয়ে থাকে তাহলে 2 লাখ দিয়ে করেছি। তো 2 লাখ মাইনাস আমাদের যে ব্রেক ইভেন সেল ছিল 1,60,000, এই 1,60,000 কে ব্যবহার করেছি, বিয়োগফল 40,000। এর মানে হলো কোম্পানি ব্রেক ইভেন পয়েন্টের উপরে 40,000 টাকা বিক্রয় করেছে। এরপর আসো রেশিওর একটা ব্যাপার এখানে বলেছে, মার্জিন অফ সেফটি রেশিও। তো এখানে আমাদের এই ব্রেক ইভেন পয়েন্ট অ্যানালাইসিসে বলা হয় যে এখানে যে রেশিও গুলো করা হয় সবই সেলস এর বেসিসে করা হয়। যেমন মার্জিন অফ সেফটি রেশিও এর মানে হলো percentage of margin of safety based on sales. Say if we want to calculate CM ratio, then what is the percentage of CM based on sale? What is the VC ratio? Then what is the percentage of VC based on sale? তাহলে তুমি মাথায় রাখবা যে আমাদের এই চ্যাপ্টারের জন্য যত রেশিও সবাই হলো সেলের পরে ভিত্তি করে, যে কারণে ফর্মুলাটা ব্যবহার করা হবে যে আইটেমের রেশিও হবে সেই আইটেম ডিভাইডেড বাই সেল। এই জন্য আমরা ব্যবহার করেছি প্রিয় শিক্ষার্থী খেয়াল করো যে মার্জিন অফ সেফটি রেশিও ইকুয়াল টু মার্জিন অফ সেফটি ডিভাইডেড বাই অ্যাকচুয়াল সেল। আমার মার্জিন অফ সেফটি বেরিয়েছে 40,000 টাকা, আর আমার অ্যাকচুয়াল সেল অঙ্কে বলা ছিল 2 লক্ষ টাকা। আমরা দেখো এখান থেকে ভাগ করে ক্যালকুলেটরে
20% আসবে। একইভাবে সিএম রেশিও, সিএম ভাগ সেল, এইটা আমরা সিএম ভাগ সেল ইউনিট বেসিসে করতে পারি, টোটাল বেসিসে করতে পারি। আমরা এখানে ইউনিট বেসিসে দেখিয়েছি 20 ছিল আমার সিএম, এস ছিল 40, একে ভাগ করলে আসবে 50%। তুমি যদি এখানে মোট ফিগার ব্যবহার করো তাতেও কিন্তু 50% আসবে। ওকে প্রিয় শিক্ষার্থী, তাহলে আমরা বুঝতে পারলাম যে মোটামুটি ভাবে যে বিইপি বের করার জন্য আমরা কিভাবে আগাবো। এই ছিল আমাদের মানে মোটামুটি ভাবে অল্প সময়ের মধ্যেই ব্রেক ইভেন পয়েন্টের আলোচনা। আমরা এবার আমাদের পরের আলোচনায় যাই। আমাদের দ্বিতীয় অংশে আমরা এখন কথা বলবো রেশিও অ্যানালাইসিস। তাহলে আমাদেরকে বুঝতে হবে রেশিও শব্দের সঙ্গে আমরা পরিচিত কিনা। নিঃসন্দেহে আমরা ছোটবেলা থেকেই আমরা অনুপাত শব্দের সঙ্গে পরিচিত। অনুপাতের ইংরেজি শব্দ হলো রেশিও। নর্মালি রেশিও বলতে বোঝায় রেশিও ইজ এ কম্পারিজন বিটুইন টু নিউমেরিক্যাল ভ্যালু অফ সেম ভ্যারিয়েবল। অর্থাৎ রেশিও হবে আমাদের দুটো একই চলকের দুইটা মানের শুধু তুলনা। যেমন ধরো তোমার বয়স 20, তোমার বাবার বয়স 40, তাহলে তোমার বাবা বা পিতার সাথে তোমার বয়সের যে তুলনাটা কেমন হতে পারে। তার মানে আমি যদি ঘুরে এইভাবে বলি, পিতার বয়স যখন 40, আমার বয়স তখন 20, পিতার বয়স যখন, এভাবে যদি আমরা একটু এককে চলে আসি 2 ভাগ, আমার বয়স তখন 1 ভাগ, এইটাকে বলছি আমরা রেশিও। সেই ক্ষেত্রে আমরা বলি পিতা ইস্টু পুত্র ইকুয়াল টু 2:1। এর মানে হলো পিতার বয়স যখন 2 ভাগ, আমার সন্তানের বয়স তখন 1 ভাগ। এই জন্য আমরা এখানে লিখেছি রেশিও ইজ এ রিলেটিভ ম্যাগনিটিউড অফ টু সিলেক্টেড নিউমেরিক্যাল ভ্যালু। দুইটা নির্ধারিত বিষয়ের যে আমাদের বলি তুলনা মাত্র, সংখ্যায় তুলনা যখন করা হবে তখন আমরা এটাকে বলবো রেশিও। প্রশ্ন হলো যে আমাদের প্রতিষ্ঠানের ক্ষেত্রে এই রেশিওটা কিভাবে হতে পারে। এটা বিভিন্ন ভাবে হতে পারে, সেটা আমরা একটু পরে আসছি। প্রথমত এমন হতে পারে যদি আমি চিন্তা করি যে আমার লাভের হার কেমন, আমি বিক্রি করছি কত, আমি লাভ পেয়েছি কত, মোট লাভ কত পেয়েছি, নিট লাভ পেয়েছি কত, প্রত্যেকটাকে যদি আমি আমার সেলসের সাথে আমি যদি হিসাব করি তখন এটাকে আমরা বলি প্রফিট রেশিও। এবং তুমি নিজেই চিন্তা করো এই রেশিও গুলো বা এই মেজারমেন্ট গুলো জানা থাকলে কোম্পানির বিভিন্ন অবস্থানকে আমরা বিবেচনা করতে পারি। এবং এটাই হবে আমাদের রেশিও অ্যানালাইসিসের যে উদ্দেশ্যটা মূলত হলো। তাহলে আমরা এখন রেশিও অ্যানালাইসিস এইভাবে বলতে পারি, এটা একটা প্রক্রিয়া, যে প্রক্রিয়ায় আমরা কি করি বিভিন্ন তুলনামূলক বা তুলনা বা রেশিওর মাধ্যমে আমরা কোম্পানির লিকুইডিটি বা এফিসিয়েন্সি বা লাভজনকতা এগুলোকে মেজারমেন্ট করতে পারি। আমরা বুঝাতে পেরেছি। তাহলে রেশিও অ্যানালাইসিস মূলত হলো এটা কোয়ান্টিটেটিভ মেথড অফ গেইনিং ইনসাইট ইনটু এ কোম্পানিজ লিকুইডিটি অর অপারেশনাল এফিসিয়েন্সি। অর্থাৎ আমরা যদি কোম্পানির যে সক্ষমতা, ঋণ পরিশোধের ক্ষমতা, অথবা তার হাতে টাকা পয়সার পজিশন, অথবা টোটাল ম্যানেজমেন্টের যে দক্ষতা, অথবা তাদের যে লাভজনকতা, এগুলো আমরা আমাদের ফিনান্সিয়াল স্টেটমেন্টের বিভিন্ন মানের মধ্যে রেশিও বের করে এবং সেই রেশিওগুলো বিশ্লেষণ করে জানতে পারি। প্রিয় শিক্ষার্থী, এবং দেখো আমরা এক নজরে তোমাদের উদ্দেশ্যে ইম্পর্টেন্স অফ রেশিও অ্যানালাইসিস কে রেখেছি, এবং আমরা যে কথাগুলো একটু আগে বললাম সেইটাই আরো একটু তোমাদের উপযোগী করে আমি এখানে দেওয়ার চেষ্টা করেছি। এক্ষেত্রে আবারও বলি যে তোমাদের যে টেক্সট আছে তোমরা টেক্সটটাকে দেখবা, আমি যা কথা বলছি তোমার টেক্সটের সাথে এই কথাটাকে যদি অ্যাড করো, তোমার জানা বা তোমার বিষয়গুলো আরো সমৃদ্ধ হবে। প্রথমে আমরা লিখেছি দেখো অ্যানালিসিস অফ ফিনান্সিয়াল স্টেটমেন্টস। আমরা মূলত এক্ষেত্রে রেশিও অ্যানালাইসিস করার ক্ষেত্রে আমাদের ফিনান্সিয়াল স্টেটমেন্টকে বিশ্লেষণ করা যায়। হেল্পস ইন আন্ডারস্ট্যান্ডিং দ্য প্রফিটেবিলিটি অফ দ্য কোম্পানি। আমি কোম্পানির লাভজনকতা দেখতে পারি, এফিসিয়েন্সি দেখতে পারি বা দক্ষতা, কর্মক্ষমতা, লিকুইডিটি অফ দ্য ফার্ম, অর্থাৎ লিকুইডিটি বারবার বলছি, আমার দেনা পরিশোধের ক্ষমতাই হচ্ছে লিকুইডিটি। এছাড়া আরো কিছু মেজারমেন্ট আমাদের থাকে, যেমন রিস্ক, বিজনেস রিস্ক বলে আমরা জানি ঝুঁকি হলো আমাদের ভবিষ্যৎ যে সংখ্যা, অর্থাৎ ভবিষ্যতের যে ক্ষতি হওয়ার আশঙ্কাকে আমরা মূলত ঝুঁকি বলে থাকি। এছাড়া আমাদের ফিনান্সিয়াল রিস্ক হতে পারে, এবং পাশাপাশি আমরা আমাদের ভবিষ্যৎ পরিকল্পনায় আমরা এই রেশিও অ্যানালাইসিস কাজে লাগাতে পারি।
এবং আমার পারফরমেন্সের সাথে, এবং আমার এমন হতে পারে আমি যে প্রতিষ্ঠান, সেই প্রতিষ্ঠানের পাশাপাশি দুটো বছরের পারফরমেন্স অথবা দুটো প্রতিষ্ঠানের পারফরমেন্সকে আমরা তুলনা করতে পারি। ওকে প্রিয় শিক্ষার্থী, আমরা কিন্তু যদিও অনেক কথা বলছি যে আমরা রেশিওকে অনেক কাজে লাগাবো, কিন্তু এর কিছু লিমিটেশন বা সীমাবদ্ধতা থাকে। কি কি সীমাবদ্ধতা থাকে? সেটা হলো যে আমরা কিন্তু শুধু এখানে আর্থিক ফিগারকেই, অর্থাৎ অর্থে পরিমাপযোগ্য যে বা সংখ্যায় পরিমাপযোগ্য যে বিষয়গুলো থাকে তাকেই বিবেচনা করি। আমরা কখনোই ওই বিজনেসের সাইজ বা আকারকে বিবেচনা করি না। একটু ব্যাপারটা অন্যভাবে যদি বলি, এখন যে যার মূলধন ১,০০০ টাকা সে যদি 10% লাভ করে, আর যার মূলধন ১ কোটি টাকা সে যদি 10% লাভ করে, দুজনকে তুমি বা আমি নিশ্চয়ই একরকম বলবো না, কারণ দুজনের সাইজ ভিন্ন। তো এখানে আমরা বলছি আমরা বিজনেস, তোমরা এগুলো একটু পড়ে নিবা বাসাতে তোমার বই দেখে। আমি আবারও বলছি আমাদের সময়ের স্বল্পতা থাকে, যাই হোক আমরা শুধু পয়েন্টগুলো একটু বলে দেই তোমাদের জন্য। তাহলে সাইজ অফ বিজনেস, আমরা এখানে কন্টিনজেন্ট লায়াবিলিটিকে বিবেচনা করি না। এরপরে হলো বিভিন্ন প্রতিষ্ঠান একই ধরনের অ্যাকাউন্টিং পলিসি মেইনটেইন করে না, বা আমরা এটাকে ভিন্ন ভিন্ন ইন্ডাস্ট্রির সঙ্গে তুলনা করার সুযোগ থাকে না। এটা আমাদের অতীত তথ্যের উপরে ভিত্তি করেই শুধু করা হয়। এবং এক্ষেত্রে আমাদের ইনফ্লেশন, আমরা জানি ইনফ্লেশন মানে স্ফীতি, মুদ্রাস্ফীতি অথবা মূল্যস্ফীতি, এটাও কখনো বিবেচনায় আসে না। মার্কেট কন্ডিশনকে কখনো বিবেচনায় আসে না। এরকম বেশ কয়েকটা পয়েন্ট আমরা এখানে লিখেছি। তাহলে আমরা এগুলোকে লিমিটেশন বলছি। এবং এটা কিন্তু তোমাদের 4 মার্কে কোনো কোশ্চেন হিসাবে হতে পারে যে রেশিও অ্যানালাইসিসের সীমাবদ্ধতাগুলি লিখো। যাই আমরা পরে, যে আমরা অ্যাকাউন্টিং রেশিওকে, আমরা যখন অ্যাকাউন্টিং রেশিও শুধু ব্যবহার করেছি এই কারণে যে আমরা আমাদের শুধু ব্যবসায়িক ক্ষেত্রে যে রেশিওগুলো প্রয়োজন হবে আমি সেগুলোকেই কাজে লাগাবো। এবং এই রেশিওর প্রকারভেদ আমরা দেখেছি। এখানে আমরা প্রথমে একটু হাইলাইট করেছি 4টা, দেখো এখানে আমরা 4টা রেশিওর নাম লিখেছি। তুমি তোমার টেস্ট খুলে আরো অনেক পেতে পারো, আমি সংক্ষেপে আলোচনা যেটি করবো সেটাই 4টাই। লিকুইডিটি রেশিও, প্রফিটেবিলিটি রেশিও, লিভারেজ রেশিও, অ্যাক্টিভিটি বা এফিসিয়েন্সি রেশিও। লিকুইডিটি রেশিও হচ্ছে স্বল্প মেয়াদেই আমরা বলি যে ঋণ পরিশোধের ক্ষমতা, এবং এইটা করতে গেলে সাধারণত 3টা রেশিও করা হয়: কারেন্ট রেশিও, ক্যাশ রেশিও, কুইক রেশিও। কারেন্ট রেশিও বলতে বোঝায় কারেন্ট অ্যাসেটের সাথে কারেন্ট লায়াবিলিটির একটা তুলনা। কুইক রেশিও বলতে বোঝায় কারেন্ট অ্যাসেট থেকে যদি আমরা ইনভেন্টরি এই ধরনের কিছু আইটেম বাদ দিয়ে থাকে কুইক অ্যাসেট, এই কুইক অ্যাসেট সঙ্গে কুইক লায়াবিলিটি, কেউ কেউ কারেন্ট লায়াবিলিটি ব্যবহার করে, তার যে অনুপাতটা হয় এটাকে আমরা বলি কুইক রেশিও। আর ক্যাশ রেশিও অর্থাৎ একদম আমাদের হাতে যে হার্ড ক্যাশ বা মার্কেটেবল সিকিউরিটি, এইটার সাথে যে কারেন্ট লায়াবিলিটি যে রেশিওটা হয় এটা হচ্ছে ক্যাশ রেশিও। প্রফিটেবিলিটি রেশিও, তার মানে লাভের অনুপাতগুলো, লাভের অনুপাতকে আমরা এখানে 3টে নাম দেখিয়েছি। গ্রস প্রফিট রেশিও, গ্রস প্রফিটের সাথে যে সেলস যে অনুপাত বিরাজ করে সেটা গ্রস প্রফিট রেশিও। অপারেটিং প্রফিটের সাথে যদি করা হয় সেই অপারেটিং রেশিও হবে, এবং নেট প্রফিটের সাথে যখন সেলসের রেশিও করা হবে এটা হবে নেট প্রফিট রেশিও। লিভারেজ রেশিও, এটা একটু বলতেই হয়, আমরা জানি লিভারেজ বলতে আমরা বুঝি ইফেক্ট অফ ডিবেঞ্চার, অর্থাৎ ডিবেঞ্চারের যে প্রভাব পড়ে কোম্পানিতে, আমরা এটাকে বলি লিভারেজ। এই জন্য লিভারেজ রেশিও যখনই আসবে তোমাকে মাথায় রাখতে হবে এই সব ক্ষেত্রে আমাদের ডিবেঞ্চার জড়িত থাকবে। এবং এগুলোকে আমরা 3-4টে নাম বইতে বা টেক্সটে আরো পেতে পারো তুমি। ডেট টু ইকুইটি রেশিও, আমরা একটু পরে প্র্যাকটিস প্রবলেমে এরকম কয়েকটা আইটেম দিয়ে একটা মাত্র প্রবলেম রেখেছি, এই জন্য আমরা একটু ব্যস্ত যাচ্ছি প্রিয় শিক্ষার্থী। ডেট রেশিও, প্রপ্রাইটরি রেশিও অ্যান্ড ইন্টারেস্ট কাভারেজ রেশিও। অ্যাক্টিভিটি অর এফিসিয়েন্সি রেশিও, অর্থাৎ আমার যে ম্যানেজমেন্ট গ্রুপ থাকে এই ম্যানেজমেন্ট গ্রুপের দক্ষতা পরিমাপের জন্য আমরা এই রেশিওগুলো করে থাকি। ওয়ার্কিং ক্যাপিটাল টার্নওভার রেশিও, ইনভেন্টরি টার্নওভার রেশিও, ডেটরস টার্নওভার রেশিও এবং অ্যাসেট টার্নওভার রেশিও। প্রিয় শিক্ষার্থী, আমরা এই রেশিও বিস্তারিত আলোচনার সুযোগ আসলে আমার এখানে নেই, অল্পই একটু বলার চেষ্টা করেছি, এবং এইটাকে ফর্ম করে আমরা একটা প্র্যাকটিস প্রবলেম রেখেছি। তোমরা একটু আমি আবারও বলি, যখন আমরা প্র্যাকটিস প্রবলেমে যাই খাতা কলম নিয়ে বসে যাব। তো প্রশ্নটা পড়ি একটু।
compute current ratio, quick ratio, proprietary ratio and debt equity ratio from the following financial position. তাহলে আমরা প্রথমে বলি, আমাকে যখন এই রেশিওগুলো বের করতে বলা হবে, আমি যখন এই নামটা দেখব আমাকে প্রথমে ভাবতে হবে এই কারেন্ট রেশিওর কম্পোনেন্ট কারা হবে, কুইক রেশিওর কম্পোনেন্ট কারা হবে, প্রোপ্রাইটারি রেশিওর কম্পোনেন্ট কারা, ডেট ইকুইটি রেশিওর কম্পোনেন্ট কারা। আমরা অঙ্কের যখন সলিউশনে যাব তখন আমি কম্পোনেন্টও বলে দিব, পাশাপাশি উত্তরটাও রেডি হয়ে যাবে। ওকে, আমরা আপাতত 4টা রেশিও এখানে চেয়েছি। আমাদের সামনে একটা ফিনান্সিয়াল পজিশন দেওয়া আছে, তোমরা খেয়াল করো, অ্যাসেট পাশে আছে এরকম ইকুইপমেন্ট, বিল্ডিং, ইনভেন্টরি, অ্যাকাউন্টস রিসিভেবল, এরকম আরো আইটেম আছে, টাকা পয়সা দেওয়া, লায়াবিলিটি গুলো ভাগ করা, সেখানেও টাকা পয়সা দেওয়া। আমাদের প্রথম পয়েন্টটি হলো কারেন্ট রেশিও। তাহলে কারেন্ট রেশিও তোমাকে মনে রাখতে হবে, কারেন্ট রেশিও হলো কারেন্ট অ্যাসেট এবং কারেন্ট লায়াবিলিটির তুলনা, যে কারণে আমরা লিখেছি কারেন্ট রেশিও ইকুয়াল টু কারেন্ট অ্যাসেট ডিভাইডেড বাই কারেন্ট লায়াবিলিটি। এখন তুমি কারেন্ট অ্যাসেট কারা এখানে, আমরা যে ফিনান্সিয়াল পজিশন দিয়েছি নিশ্চয়ই খেয়াল করছো, ইনভেন্টরি, অ্যাকাউন্ট রিসিভেবল, নোট রিসিভেবল, ক্যাশ, কি কি আছে তুমি দেখো। তাহলে আমাদের এখানে ইনভেন্টরি আছে 1 লক্ষ টাকা, অ্যাকাউন্ট রিসিভেবল আছে 60,000 টাকা, নোট রিসিভেবল আছে 1 লাখ টাকা এবং ক্যাশ আছে 5,000 টাকা। এই কটায় যোগ করলে দেখো টোটাল কারেন্ট অ্যাসেট হয় 1,75,000 টাকা। তুমি ক্যালকুলেটরে যোগ বিয়োগ করে নাও। ডিভাইডেড বাই কারেন্ট লায়াবিলিটি, চলে আসো আমাদের লায়াবিলিটি পাশে। কারেন্ট লায়াবিলিটি কারা আছে দেখো, নিশ্চয়ই যদি আমরা একটু স্টেটমেন্টের নিচ থেকে উঠি, নোটস পেয়েবল দেখতে পাচ্ছি আমরা, এরপরে অ্যাকাউন্টস পেয়েবল আছে, ব্যাংক ওভারড্রাফট আছে। এই যে 3টে আইটেম, এই 3টেই হলো আমাদের কারেন্ট লায়াবিলিটি। এগুলো যোগ করলে হবে 1,75,000 টাকা, ভাগ করলে 1। আমরা উত্তরটাকে 1ও রাখতে পারি, আবার 1:1ও লিখতে পারি। এর মানে হলো ওই প্রতিষ্ঠানের প্রত্যেক 1 টাকার বিপরীতে, অর্থাৎ 1 টাকার দায়ের বিপরীতে 1 টাকার সম্পত্তি আছে। প্রত্যেক 1 টাকার দায়ের বিপরীতে 1 টাকার সম্পত্তি আছে। এবং এই রেশিওটা আরেকটা কোম্পানির রেশিও যখন কম্পেয়ার করব, তার মান যদি 1-এর বেশি হয় বা কম হয়, তাহলে আমরা দুই প্রতিষ্ঠানে তাদের উইকনেস বা তাদের যে দুর্বলতা বা এক্সট্রেন্থ, সবলতাকে বিচার করতে পারি। আসো এবার কুইক রেশিও। কুইক রেশিও আমরা বলেছি কুইক অ্যাসেট ডিভাইডেড বাই কারেন্ট লায়াবিলিটি। এক্ষেত্রে একটু বলি যে বিভিন্ন টেক্সটে এখানে দেখা যায় কারেন্ট লায়াবিলিটি ব্যবহার না করে কেউ কেউ কুইক লায়াবিলিটি ব্যবহার করে। আমি বা আমরা আপাতত কারেন্ট লায়াবিলিটি ভেবেছি, সেই হিসাবে ফর্মুলাটা ডেভেলপ করা আছে। তো কুইক অ্যাসেট বলতে বোঝাবে আমার যে কারেন্ট অ্যাসেট, এর মধ্যে ইনভেন্টরি টাকাকে সরিয়ে ফেললে, কারণ কুইক অ্যাসেটের বৈশিষ্ট্য হলো যে সমস্ত অ্যাসেট থেকে, কারেন্ট অ্যাসেট থেকে ব্যস্ত টাকা পাওয়া যায়। তুমি জানো ইনভেন্টরি টাকা পেতে সময় লাগে, ইনভেন্টরি বিক্রি করতে হবে, এরপরে থেকে টাকা পেতে হয়। যাই হোক, এই জন্য আমরা এখানে দেখো এই ইনভেন্টরির 1 লাখ সরলে থাকে 75,000, আমরা এই 75,000 নিয়েছি বাই কারেন্ট লায়াবিলিটি 1,75,000। অর্থাৎ কুইক রেশিও বলছি যে আমাদের 1 টাকার দায়ের বিপরীতে আমার 43 পয়সার কুইক অ্যাসেট আছে। ওকে প্রিয় শিক্ষার্থী, প্রোপ্রাইটারি রেশিওর সাথে আমাদের ইকুইটি ফান্ড জড়িত। ইকুইটি মানে মালিকানা। তো এই রেশিওটা করা হয় মালিকানা অর্থাৎ ইকুইটির সাথে টোটাল অ্যাসেটের যে অনুপাতটা করা হয়। এক্ষেত্রে আমাদের ইকুইটি বলতে বোঝাবে, মাথায় রাখতে হবে, কমন স্টক আমাদের এখানে কত আছে দেখো 50,000, প্রিফার্ড স্টক 70,000, 50,000, এটা আছে 70,000, রিজার্ভ আছে 25,000। তুমি জানো যে রিজার্ভটাও কিন্তু কমন স্টকেরই অংশ, মাথায় রাখতে হবে রিজার্ভটাও কমন স্টকের অংশ। ফলে এটা যোগ করলে দেখো 1,45,000, আর টোটাল অ্যাসেট আছে আমার 4,20,000। আমি ভাগ করলে পাচ্ছি 0.345। এর অর্থ হলো প্রত্যেক 1 টাকার অ্যাসেটের বিপরীতে আমার মোট 0.345 টাকা আমার হাতে আছে আমাদের ইকুইটি ফান্ড বা মালিকানা সত্ত্ব হিসাবে। আর শেষে যেটা চেয়েছি ডেট ইকুইটি রেশিও, নামেই বোঝা যায় যে কার সাথে কার অনুপাত, ডিভেঞ্চার এবং ইকুইটি। অর্থাৎ ডেট মানে দায়, ইকুইটি রেশিও ডিভেঞ্চার ভাগ ইকুইটি। প্রিয় শিক্ষার্থী, এখানে অনেক সময় লং টার্ম ডিভেঞ্চার থাকলে তুমি লং টার্ম ডিভেঞ্চার লিখবা, যদি বলে শর্ট টার্ম ডিভেঞ্চার টু ইকুইটি তখন শর্ট টার্ম ডিভেঞ্চার দিবা। যদি কিছুই না থাকে তাহলে আমরা টোটাল ডেটটাই ব্যবহার করব বা মোট যে দায়টা সেটাই ব্যবহার করব। আমার এই অঙ্কে মোট দায় দেখো এই আমাদের 1,75,000 ছিল এই পর্যন্ত, আর আমাদের আরো 1 লাখ আছে 10% বন্ড। টোটাল ডিভেঞ্চার হলো আমাদের 2,75,000 ডিভাইডেড বাই ইকুইটি আছে 1,45,000,
1.9। অর্থাৎ আমার মালিকানা যদি 1 টাকা থাকে, আমার ওইখানে বাইরের ধারের টাকা আছে সব মিলে 1 টাকা 90 পয়সা। এখন এটা ভালো না মন্দ এটা ডিপেন্ড করবে ওই কোম্পানির কোন প্রকৃতি বা তার অন্যান্য অবস্থা বা সার্বিক অবস্থা কেমন আছে। সহজেই বলা যায় না যে এইটা ভালো না এটা মন্দ। এটার জন্য কিছু আদর্শ মান থাকে, যে আদর্শকে আমরা ট্র্যাডিশনালি ব্যবহার করে থাকি, এবং তুমি তোমার টেক্সট খুললে দেখবা এই আদর্শ মানগুলো বলা আছে। আমি প্রথমেই বা মাঝে দিয়ে একবার বলেছি, সময়ের স্বল্পতা আমাদের এই লেকচারগুলোকে অল্প সময়ের মধ্যে শেষ করতে হয়। এই জন্যে আমরা হয়তোবা এই লেকচারে আলোচনাটা মনে হচ্ছে খাপছাড়া হতে পারে বা কমতি থাকতে পারে। তোমরা তোমার টেক্সট থেকে অথবা অনলাইন সার্চ করে তোমাদের জানাটাকে আরো সমৃদ্ধ করবে। আমরা মনে হয় আমাদের শেষ পর্যায়ে চলে আসছি আজকের লেকচারের, এবং আজকের লেকচারটাই হলো আমাদের এই টার্মের শেষ লেকচার। যেতে যেতে তোমাদেরকে আবারও বলে যাই, নিজে ভালো থাকো, অন্যকে ভালো রাখো, এবং সবশেষে আমরা প্রিয় শিক্ষার্থী তোমাদের পক্ষ থেকে বা ব্যক্তিগতভাবে আমার পক্ষ থেকে জাতীয় বিশ্ববিদ্যালয়কে আমরা অভিনন্দন এবং ধন্যবাদ জানাচ্ছি। তারা এই করোনাকালীন সময়েও এই ধরনের একটি আয়োজন, অনলাইন ভিডিও ক্লাসের আয়োজন করেছেন। ধন্যবাদ সবাইকে।